গণতান্ত্রিক অধিকার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সাথী সংগ্রামী সভাপতি, উপস্থিত গণতান্ত্রিক অধিকার কমিটির সংগঠকবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শুরু করছি। অনেকেই কথা বলেছেন, এই কথাগুলো যে কতটা বাস্তব সেটা আমরা আমাদের জীবন থেকে বুঝতে পারছি। গণতান্ত্রিক অধিকার কমিটি আমরা দেখেছি এর আগে জনগণের বিভিন্ন অংশের মানুষদের নিয়ে সমাবেশ করেছেন এবং আমরা দেখেছিলাম যে একটা বহু লিঙ্গ, বহু বর্ণের, বহু জাতির মানুষদেরকে নিয়ে সমস্ত মানুষ যারা আছেন বাংলাদেশে, যত রকম মানুষ আছেন তাদের প্রতিনিধিত্ব নিয়ে সমাবেশ করেছিলেন। তো আমরা দেখলাম যে আজকে শ্রমিকদের দাবি নিয়ে আজকে সমাবেশ করছেন। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং আমাদের মনে হয়েছে যে আমরা শ্রমিক সংগঠনগুলি শুধুমাত্র লড়ছি না, আমাদের সাথে এখানে অধিকার কমিটি যাদেরকে নিয়ে গঠন করেছেন আজকে তারাও এই আন্দোলনের সাথে আছেন। বন্ধুগণ, আপনারা দেখবেন যদি আজকে বাংলাদেশের দিকে তাকান, শ্রমিকদের আসলে প্রকৃত অবস্থাটা কি আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি। বিগত অনেকেই বলেছেন, তারপরে আমার কিছু পুনরাবৃত্তি আসলে হয়ে যাবে। আমরা দেখেছিলাম যে গত 2023 সালের অক্টোবর নভেম্বরে যখন মজুরির দাবিতে যখন আন্দোলন করা হয়েছিল, তখন গুলি করে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছিল। এর 6 মাস না যেতে সেপ্টেম্বর মাসে আপনারা দেখেছেন যে শ্রমিকদেরকে আজকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, জুলাই অগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আমরা যখন দেখলাম শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং সেটা কি কারণে? কারণ হচ্ছে শ্রমিকরা তাদের বকেয়া মজুরি চেয়েছেন, বকেয়া মজুরি চাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। একই রকম ভাবে আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন গার্মেন্টস শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিক, আমি নাম বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বক্তব্য, আমি সেটা যাচ্ছিলাম। গার্মেন্টস শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের আজকে অবস্থা কি? ভ্যাকসিন করবার তো অনেকেই বলেছেন, ভ্যাকসিনপুর শ্রমিকরা আজকে 6 মার্চ এবং 5 তারিখে এই অভ্যুত্থানের পর থেকে তাদের মজুরি বন্ধ ছিল, পরবর্তীতে সরকার তাদেরকে মজুরি দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আজকে এই শ্রমিকরা তাদের যে মজুরি এবং তাদের কারখানা খুলে দেয়া, 16 ডিসেম্বর তাদের কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয়। মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিকদের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে তাদের কারখানা বন্ধ করে দেওয়ার ফলে 42,000 শ্রমিক কর্মচারী আজকে সেখানে কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থার মধ্যে শ্রমিকরা যখন আন্দোলন করছে তখন তাদের উপর নিপীড়ন হচ্ছে। 14 তারিখে, এই জানুয়ারি মাসের 14 তারিখে আমরা দেখেছি যে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করলেন। এরপরে তারা আমাদেরকে ডাকলেন যে আমাদেরকে নিয়ে তারা একটা সমাবেশ করতে চান। প্রথমে চিন্তা করছিলাম যে কি অবস্থা, শ্রমিকরা ডাকছে, সেখানে না গেলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। একাধিকবার তাদের দিক থেকে যখন ডাক আসছে এবং তাদের কর্মচারীরাও যখন আমাদেরকে ডাকছেন, তখন আমরা গেলাম। 21শে জানুয়ারি, তার মানে আজ থেকে মাত্র 1 সপ্তাহ আগে 21শে জানুয়ারি আমরা সেই সানসিটি মাঠে বিরাট সমাবেশ হলো, হাজার হাজার শ্রমিকের বিরাট সমাবেশ হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। সেখান থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, সেখান থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে সরকার যদি আজকে শ্রমিকদের দাবি না মানে তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। সেই দাবি অনুযায়ী আমরা ঢাকা আসার পরে রাত থেকে সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার আমাদেরকে ফোন করতে থাকে এবং এক ধরনের চাপ সৃষ্টি করা হয় আমাদের উপর। বলা হয় সকাল 10টায় যেন আমি মন্ত্রণালয়ে উপস্থিত থাকি, সরকার আলোচনায় বলবে। 42,000 শ্রমিক কর্মচারীকে আমি কথা দিয়ে এসেছি যে 22 তারিখে আমরা এখানে উপস্থিত থাকবো,
3টার মধ্যে সরকার যদি দাবি না মানে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর আমি কিনা আজকে দালালের মতো পরদিন সকালে আজকে মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। কি করে ভাবে সরকার? এত বছর যাবত তারা কি আমাদের আন্দোলন দেখেনি? আজকে দালাল হয়ে শ্রমিকদের বিশ্বাসঘাতক হয়ে শ্রমিকরা কি বলবেন যে তিনি এইখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেছেন যে 3টার মধ্যে এখানে উপস্থিত হবেন এবং এইখান থেকে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আর আমি সকালবেলায় যাই সরকারের কাছে, অন্যদিকে ক্যান্টনমেন্ট থেকে ডাকে 10টার সময় আসেন ক্যান্টনমেন্টে, সাভার ক্যান্টনমেন্টে এখানে আলোচনা করতে আসবে। আমি একটা অদ্ভুত রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। তারপরেও আমি পরিষ্কার করে বলে দিয়েছি সরকারকেও এবং সেনাবাহিনীকেও, আপনারা ডাকছেন বুঝতে পারছি, আপনারা তাহলে শ্রমিকদের দাবিকে সমর্থন করবেন, এটা আমরা বলতে চাই। কিন্তু আমি কথা দিয়ে এসেছি শ্রমিকদেরকে যে 3টার মধ্যে ওই সানসিটি মাঠে আমি উপস্থিত থাকবো। ওই সানসিটি মাঠে 3টার মধ্যে আমাকে উপস্থিত থাকতে হবে। আর তা নইলে শ্রমিকরা মনে করবে আমি গাদ্দারি করছি শ্রমিকদের সাথে বেইমানি করছি, আমার কথা রাখি, যেটা আমি হতে দিতে পারি না। আপনারা যদি সত্যিকার অর্থে শ্রমিকদের দাবি মানেন তাহলে 3টে থেকে 3:30টার মধ্যে ফোন করবেন, অথবা আপনাদের সরকারের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন, মাইক ধরিয়ে দেবো, আপনারা বলবেন শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন, তারপরে আমরা সমস্ত আন্দোলনের পরবর্তী কর্মসূচি আর দেব না। আপনারা শ্রমিকদের দাবি মেনে নিয়ে যা করবেন সেটা আমরা মেনে নেব এবং আলোচনায় আমরা বসবো। আমরা একবার বলিনি, সেনাবাহিনীকে একবারও বলিনি যে আমরা আলোচনায় বসবো না, আমরা সরকারকে একবারও বলিনি যে আমরা আলোচনায় বসবো না। কিন্তু আলোচনায় বসা মানে কি এই যে বিচ্ছিন্নভাবে একজন নেতার উপর এমন চাপ সৃষ্টি করাতে তাকে মন্ত্রণালয়ে আসতেই হবে, সেনানিবাসে যেতেই হবে। যাই হোক, পরদিন 22 তারিখে আজকে সত্যিকার সময় অনুযায়ী শ্রম সচিব ফোন করলেন আমার ফোনে। আমি যখন ফোনে এতক্ষণ যেমন শ্রমিকরা বক্তব্য রাখছেন, নেতৃত্ব বক্তব্য রাখছেন, যখন শ্রম সচিবের বক্তব্য মাইকে শোনাবো এরকম সময় আজকে দুর্বৃত্ত মাইকে লাইন কেটে দিয়েছে, যার জন্য মাইকে আর কোনো শব্দ হচ্ছে না। পরপর 3বার শ্রম সচিব ফোন করেছেন, একবারও কথা বলা সম্ভব হয়নি। পরবর্তীতে আমি দ্রুত মঞ্চের মধ্যে যে সমস্ত শ্রমিক নেতা এবং কর্মচারী যারা ছিলেন এবং সংগঠনের প্রতিনিধি আমরা যারা সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেই যে 23 তারিখে, এবং শ্রম সচিবকে বলে দেই যে কোনো ঘটনায় ঘটুক না কেন 23 তারিখ সকাল 11টায় আমরা সরকারের সাথে বসতে চাই, আমরা দেখতে চাই সরকার আসলে কি সমাধান দেয়। এবং আমরা 23 তারিখ সকাল 11টার মধ্যে শ্রমিকরা কর্মচারীরা আমরা সবাই উপস্থিত থাকলাম। এর মধ্যে সভা যখন 22 তারিখে সভা শেষ হওয়ার মুহূর্তে আমরা দেখি যে একদল দুর্বৃত্ত আজকে আমাদের উপর হামলা চালায়, আমাদের আমরা স্টেজের উপর তারা বাড়ি দিতে থাকে, হামলা চালায়। এবং শ্রমিকদের যে 6 জন প্রতিনিধি তারা বলছে সমন্বয়ক, ওই 6 জন সমন্বয়ক শ্রমিক প্রতিনিধিকে তারা মারধর করে। আমাদেরকে সাধারণ শ্রমিকরা বের করে নিয়ে গেছে, আমি সবুজ সংগঠনের নেতৃবৃন্দ আমরা বেরিয়ে চলে গেছি। কিন্তু আমরা দেখলাম ওই দিনই রাতের বেলা রাত 3টার সময় আমাদের আশুলিয়া থানার সভাপতি খুরশেদ আলমকে গ্রেফতার করা হলো এবং প্রত্যেকটা শ্রমিকদের বাড়িতে গিয়ে গিয়ে আজকে এখন 47 জন শ্রমিক গ্রেফতারকৃত আছেন এবং শ্রমিকদের নামে বিশেষ আইনে মামলা করা হয়েছে। বিশেষ আইনে মামলা তো সাবেক স্বৈরাচারী সরকার করেছিল, তাহলে আজকে সাবেক স্বৈরাচারী সময়ের যে মামলা, সাবেক রেজিমের ফ্যাসিস্ট রেজিমের যে মামলা, ফ্যাসিস্ট রেজিমের যে আইন, এই সরকার কেন সেই আইন বাতিল করে না? কেন সেই আইনের মাধ্যমে শ্রমিকদেরকে তেমনি করে আগের সময়কার মতো করে নির্যাতন করছে? গতকাল মামলা উঠেছিল কোর্টে, গাজীপুর কোর্টে, তাদেরকে গাজীপুর কোর্টে রাখা হয়েছে 43 জনকে। আমরা অনেকেই জানি না, আমাদের সাভার থানা আশুলিয়া থানা কমিটির খুরশেদ আলম সহ বেক্সিমপুর কর্মচারী এবং অধিকাংশ শ্রমিক মিলে হচ্ছে 47 জনকে ওদিন রাতেই গ্রেফতার করা হয় বন্ধুরা। এর পরবর্তীতে 450 জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। আপনারা ভাবতে পারছেন 450 শ্রমিক কর্মচারীর নামে মামলা করা হয়েছে। আজকে তাদের জন্য আমরা যখন উকিল নিযুক্ত করে যখন দাঁড়িয়েছি তখন অবাক বিষয়ে আমরা দেখলাম
কালকে আরেকটি মামলা দায়ের করা হলো। কালকে জামিনের দিন ছিল, যে তার জন্য আমরা জামিন নেব, কিন্তু জামিন দেওয়া তো দূরের কথা, কোর্টে গিয়ে আমরা দেখলাম আরো একটি মামলা তাদের নামে দায়ের করা হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। শ্রমিকদেরকে আমরা দেখেছি, এই যে ছাত্র শ্রমিক জনতার এই ব্যাপক অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ব্যাপক রক্তপাতের মধ্যে দিয়ে, ব্যাপক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সবাই বলেছে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ। বৈষম্যের বিরুদ্ধে আজকে সবাই একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। কিন্তু আজকে কোথায় সেই সাম্য, কোথায় সেই বৈষম্যহীনতা? কোথাও তো আমরা দেখছি না। বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে আজকে নারী এবং জাতি, অন্যদের কথা বলার এখানে সময় নাই, সেই কথাগুলো আমি বলছি না। আমি শুধু শ্রমিকদের কথাটা আজকে বলে দিতে চাই। আজকে শ্রমিকরা আগের রেজিমে যেরকম ভাবে নিপীড়নের শিকার হয়েছে, একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সরকারকে কিন্তু সমর্থন দিয়েছি, কারণ এই অভ্যুত্থানে আমাদের অংশীদার আছে। আমরা গত 15 বছরের বেশি, প্রায় 16 বছর এই রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি। এই রেজিমের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র 34 দিনের লড়াই নয়, 36 দিন এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে। অবশ্যই সেটাকে আমরা সমর্থন করি। সেই কারণেই সরকারকেও আমরা ভেবেছি যে তারা যেই মানুষ যারা আছেন, নিপীড়িত মানুষ যারা আছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, তাদের দাবি মেনে নেবেন। কিন্তু অবাক কাণ্ড আমরা দেখলাম, আজকে শ্রমিককে গুলি করে হত্যা করা হলো। আজকে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হলো না। বৈষম্য বিরোধিতার কথা যারা বলেন, তারা একটা টু শব্দটি পর্যন্ত করলেন না। আজকে ভ্যাকসিন করা শ্রমিকদের উপরে এইরকম আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে। তারা বলেছিল যে আপা 500 কর্মী আমরা এখানে আসতে চাই। আমি সাহস পাইনি, কারণ আজকে শ্রম সচিব এবং আমার ক্যান্টনমেন্টকে আমাকে ডেকেছে যে আমাকে যেতেই হবে। আমি একা পরে আমি বললাম যে আমি আমাদের সংগঠনের সেক্রেটারি সবুজকে সাথে নিয়ে আসবো। বলকে ঠিক আছে আসেন। তারপরে গেলাম, আমার উপর রীতিমতো ভদ্র ভাষায় আমাকে থ্রেট করা হচ্ছে, আপনি সেখানে গেছেন বলে শ্রমিকরা সেখানে সমাবেশ করতে, নইলে তারা সমাবেশ করতো না। আপনি কেন সেখানে গিয়েছেন? আপনার কাঁধে বন্দুক রেখে তারা গুলি করেছে, ইত্যাদি নানান ধরনের কথাবার্তা, ভাঙচুর ইত্যাদি নানা। আমি যে বেক্সিমপুর কোন শ্রমিক ভাঙচুর করেনি, এদের প্রত্যেককে আমরা চিনি। সামনের সারির যে নেতৃত্বদের প্রত্যেককে আমরা চিনি, একজনও সেই এর সাথে ছিল না। এবং ম্যানেজমেন্টের লোক যারা, কর্তৃপক্ষের লোক যারা, তারা পর্যন্ত আমাদেরকে বলছেন আপা দেখেন, এই যে শ্রমিকরা যারা এখানে বাঁশের লাঠি নিয়ে এসে হামলা চালাচ্ছে, এদের একটাও আমাদের ফ্যাক্টরি শ্রমিকরা, এদের একটাকেও আমরা চিনি না। এর পরবর্তীতে এই যে ঘটনাগুলি হলো, আজ পর্যন্ত এই বৈষম্য বিরোধীদের একটা টু শব্দ আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আমরা পাইনি। হ্যাঁ, আজকে 6 জন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটিও করা হয়েছে বেক্সিমপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের এর বিরুদ্ধে। 6 জন প্রতিনিধি, 6 জন উপদেষ্টা, তারা 28 তারিখে বক্তব্য আলোচনা করলেন। আলোচনা করে সেখানে শ্রম উপদেষ্টা বললেন কি, আজকে শ্রম আইন অনুযায়ী বলেননি, বলেছেন আমরা বলেছিলাম যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যত দেনা পাওনা এবং যত ক্ষতিপূরণ আছে সব পরিশোধ করতে হবে যদি আপনারা ফ্যাক্টরি না করতে চান। কিন্তু তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে কি শ্রমিকদের দেনা পাওনা ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করা হবে। এখন আমরা জানি না সত্যিকার অর্থে বাংলাদেশে যে শ্রম আইন আছে এখনো পর্যন্ত ওই শ্রম আইন অনুযায়ী শ্রমিকের যতটুকু পাওনা ততটুকু শ্রমিকদেরকে পরিশোধ করবে কিনা, শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। এই যে 2000 আমাদের ভাই বোন সেখানে প্রতিবন্ধী, এই 2000 ভাই বোনদের ব্যাপারে আমি সরকারকে বলেছিলাম যে আজকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক এই ধরনের প্রজেক্ট আছে, এনজিওদের অনেক প্রজেক্ট আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই 2000 প্রতিবন্ধীর ব্যবস্থা করা হোক, তাদের পুনর্বাসন করা হোক। আমি দাবি জানিয়েছিলাম 100 জন আমাদের সেখানে যে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তাদেরকেও আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজে তাদেরকে পুনর্বাসন করা হোক। কিন্তু এই ব্যাপারে শ্রম উপদেষ্টা একটা টু শব্দও বললেন না সংবাদ সম্মেলনে। তাই আমরা ভয়ার্থ অবস্থায় আছি, আমরা শঙ্কিত, আমরা
দেখতে পাচ্ছি প্রতিদিন শ্রমিকদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। গতকাল আমাদের আশুলিয়াতে সমাবেশ করার কথা, আশুলিয়া তারা সভাপতিকে অ্যারেস্ট, সাধারণ সম্পাদক জগলুল পাশাকে ডেকে নিয়ে গেছে আশুলিয়া থানায়। সেখানে নিয়ে গিয়ে তাকে বলেছে, আপনারা যদি এখানে কোনো প্রোগ্রাম করেন তার পরিণতি হবে ভয়াবহ। তার মানে কোথাও কোনো কর্মসূচি করতে পারবো না। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো দূরের কথা, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকেও যদি ভ্যাকসিন ব্যাপারে প্রোগ্রাম করি সেটা করতে দেবে না সরকার এবং সেনাবাহিনী, এরা কেউ দেবে না, এই কথাটা বারবার বলছে। যার জন্য আমরা সেদিন সাভারে আমরা প্রোগ্রাম করেছি, আশুলিয়ায় আমরা প্রোগ্রাম করতে পারছি না। এই যে পরিণতি হচ্ছে, এইটা কি আজকে এই যে এত মানুষের রক্তের বিনিময়ে আমরা যে অভ্যুত্থান করেছিলাম, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি এইটা ছিল? এইটা কি প্রকৃত অর্থে বৈষম্যহীন বাংলাদেশের চেহারা? আমরা পরিষ্কার করে বলছি, আজকেও একজন শ্রমিক মারা গেছেন কাজ করতে গিয়ে আশুলিয়ার নরসিংহপুরে। আজকেও একটা গার্মেন্টসের আজকে কোনাবাড়িতে সেখানে 7,000 শ্রমিক, সেই কারখানা 200 জন শ্রমিককে বের করে দিয়ে তাদের কোনো বেতন না দিয়ে তাকে, এরকম অনেকগুলোর কথা বলা যায়। আমি সেগুলো না বলে আমি শুধুমাত্র বলতে চাই, এই যে একের পর এক শ্রমিকদেরকে আপনারা ছাঁটাই করছেন, শ্রমিকদের মজুরি পরিশোধ করছেন না, শ্রমিকদের উপর জুলুম করছেন, বাড়িতে গিয়ে খুঁজে তাদেরকে গ্রেফতার করেন, এগুলো বন্ধ করুন। আর তা যদি না হয় তাহলে আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের যতগুলো শ্রমিক সংগঠন আছে দরকার হলে সবাইকে সাথে নিয়ে, এর আগে কিন্তু মন্টুদা একটা কথা বলে গেছেন এবং আরো অন্যান্য শ্রমিক নেতারাও বলে গেছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। আর আপনারা শুধুমাত্র আমরা কতটুকু জঙ্গি আন্দোলন গড়ে তুললাম সেটাই শুধুমাত্র নির্ধারক নয়, নির্ধারক হচ্ছে আপনি সরকার হিসেবে কার পক্ষে কতটুকু দাবি আদায় করছেন। আজকে এই শ্রমিকদের পাশে যে আপনি নেই, সরকারও নেই, আজকে বৈষম্য বিরোধী ছাত্র যারা বলেছে তারাও নেই, দুদিন পরে নাকি তারা রাজনৈতিক দল করবে। রাজনৈতিক দল কাদেরকে নিয়ে? বাংলাদেশে আজকে 85 ভাগ 85 ভাগ হচ্ছে শ্রমিক কৃষক এবং 10 ভাগ হচ্ছে আমাদের মধ্যবিত্ত, আর 5 ভাগ হচ্ছে শুধুমাত্র উচ্চবিত্তের মানুষ। আজকে তাদেরকে, এই শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে তারা রাজনৈতিক দল করবেন, যেখানে আজকে তারা এত নিপীড়িত হওয়ার পরে তারা একটা শব্দ করেন না, সেনাবাহিনীকে বলেন না যে তারা এগুলি করবার জন্য, এগুলি বন্ধ করবার জন্য। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, একের পর এক মামলা আরো দিচ্ছে, তাদেরকে জামিন দিচ্ছে না। সরকার বলছে না যে আজকে আমরা কোনো রকম ভরসা পাচ্ছি না যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বলবো, আরো ভাইকে বা অন্য যারা আছেন যে বলবো, আসুন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলি তাদের মামলা প্রত্যাহার করা হোক, তাদের যারা গ্রেফতার আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। কিন্তু আজকে আমার মনে হয় আমি আনুগত্যের মতো মানুষদেরকে নিয়ে যেতে চাই না, কারণ হয়তো সেখানে আমরা অনেক অভিযোগ যে আমরা সন্ত্রাস করেছি, আমরা ভাঙচুর করেছি, এই ধরনের অনেক কথা হয়তো আমাদেরকে শুনতে হবে। তারা আমাদের দাবি মেনে নেওয়ার মতো কোনো রকম মানসিকতা, কোনো রকম উদ্যোগ দেখছে না। যদি তাই হতো, উদ্যোগ থাকতো, তাহলে গতকাল তারা আরেকটি মামলা দায়ের করতো না। এইভাবে বন্ধুগণ, সারা দেশে আজকে গার্মেন্টস শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, মজুরি দেওয়া হচ্ছে না, শ্রমিকদের কথা বলার অধিকার নাই, কোনো ট্রেড ইউনিয়ন করবার অধিকার নাই, এটা বলে গণতন্ত্র। এইটা নাকি নতুন বাংলাদেশ? আজকে যেখানে শ্রমিকরা তাদের নেতা নির্বাচন করবে সেটার অধিকার তার কারখানায় নেই, সেখানে আপনি কোথায় গণতন্ত্র দেখেন? কোথায় আপনি ইনক্লুসিভ পার্টিসিপেশন আপনি দেখেন? কোথায় আপনি ইনক্লুসিভ সরকার দেখেন? আমরা তো দেখছি না অন্তর্ভুক্তিমূলক। আজকে ব্যাপক অধিকাংশ যে মানুষ, শ্রমজীবী মানুষ, যে শ্রমিকরা, যাদের শ্রমে ঘামের বিনিময়ে আমাদের বাংলাদেশ চলছে, মানুষ চলছে, পরিবারগুলো চলছে, আজকে এই গার্মেন্ট শিল্পের শ্রমিকরা আজকে তাদের শ্রমে, তাদের আয়ে কিন্তু আজকে গ্রামে যে সমস্ত গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু তারা ভূমিকা রাখছেন, গ্রামেও কিন্তু আজকে তারা পরিবারকে টাকা পাঠাচ্ছে। সেই জন্য আজকে লুট করে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর যারা লুটেরা, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত
পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি, অথচ আমাদের শ্রমজীবী মানুষদেরকে গুলি করে হত্যা করছেন, মামলা দিচ্ছেন, গ্রেফতার করছেন, বাড়ি বাড়ি তল্লাশি করছেন। এগুলি বন্ধ করুন। আর তা নইলে আমরা বুঝে নিব আগের রেজিমের চাইতে এই রেজিমের কোনো তফাৎ নাই। এবং আগের রেজিমের বিরুদ্ধে যেমন করে আমরা হাত তুলেছিলাম, স্লোগান তুলেছিলাম, প্রয়োজনে আবারও তেমনি করে স্লোগান তুলবো, এই স্লোগান তুলতে আমরা বাধ্য হবো। আমাদেরকে সেটা করতে বাধ্য করবেন না। আমি এখনো সময় আছে, বেক্সিমকো থেকে শুরু করে সমস্ত শ্রমিক যারা তাদের যে কোনো নাম বললাম এবং যেগুলি সব বলতে পারিনি, এগুলো সমস্ত শ্রমিকদের আজকে মিথ্যা মামলা প্রত্যাহার করেন, তাদের যে পাওনা পরিশোধ করেন, তাদেরকে আজকে বকেয়া বেতন যেটা আছে সেগুলো পরিশোধ করেন, তাদের কথা বলার অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার দেন। আর তা নইলে আমরা আগের রেজিমের অবস্থানের কথা আমাদের মনে পড়বে, তখন আমাদেরকে দোষ দিতে পারবেন না। এই কথা বলে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।